হ্যাঁ নিয়ে গেলে হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এবার সম্পূর্ণ পরবর্তী পর্ব তিন পক্ষ হবে, ওনার কাছ থেকে আমরা শিখবো, জানবো, সমৃদ্ধ। ধন্যবাদ। মোবাইলটা একটু অফ করে দিই। হ্যাঁ, আমি একটু সংশোধন করে দিই। বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম বলা হচ্ছে যে চলচ্চিত্র সমালোচনা কি কোনোখানে এক নম্বর, কোথাও বলা হচ্ছে আর্কাইভিস্ট, কোথাও বলা হচ্ছে চলচ্চিত্রের সমালোচক, এমন আমার কোনো পরিচয় নেই। যদি একান্তই পোশাকি কোনো পরিচয় থাকে দিতে হয়, তাহলে গত 20 বছর ধরে উত্তরপাড়া সিনে ক্লাবের সঙ্গে যুক্ত। তার মধ্যে 30 বছর আমি ওই ক্লাবের সম্পাদক হিসেবে কাজ করেছি, উত্তরপাড়া সিনে ক্লাবের ফিল্ম সোসাইটি। আর আমার আমি একটা কাগজ সম্পাদনা করতাম, অজান্তিক পত্রিকা। সেই কাগজে দুটি সংখ্যা ঋত্বিক কুমার ঘটককে নিয়ে। এটা একটা পোশাকি পরিচয়। আর এই বাদে যদি আমার একটাই পরিচয় থাকে, আমি একজন ঋত্বিক লেবার বলতে পারি। মানে ঋত্বিক ঘটকের শ্রমিক, এর বেশি নয়। আমি ঋত্বিক চর্চার কেউ নয়, কোনো বিশেষজ্ঞ নয়, গবেষক নয়। গবেষকদের কাজ বা তথ্য যোগানো আমার কাজ। এটা ভূমিকাটা বলা এর কারণে 85-তে নন্দন হওয়ার পরে আমরা সব কিছু জানতে পারি বুদ্ধদেব ভট্টাচার্যের সৌজন্যে। তো তারপরে আমরা 86 সাল থেকে অফিসিয়ালি ঋত্বিক ঘটকের মৃত্যু 9 বছর পরে কলকাতা তার ছায়াছবি দেখতে পাই। ঋত্বিক কুমার ঘটকের জীবিত থাকাকালীন মাত্র 5টা ছবি মুক্তি পেয়েছিল। ক্যালকাটা সিনে ক্লাব, ক্যালকাটা সিনে ক্লাব যেটাকে বলা হয়, মানে পুরনো শক্তি সোসাইটি, যেটা ওরা 5টা ছবির একটা রেট্রো করেছিল। উনি জীবিত অবস্থায় সেটা দেখতে পেরেছিলেন। ওনার মৃত্যু পর রিলিজ হয় নাগরিক এবং যুক্তিতর্ক একই সঙ্গে, নিয়ম প্যালেট এবং পরে সোসাইটি। আর তিতাস আমাদের হাত দিয়ে রিলিজ হয়। 86 থেকে আমরা চলে যাই ট্রাস্টের ঘরে। আমাদের ওপরে যারা ছিলেন তাদের নাম হচ্ছে শঙ্খ ঘোষ, বাগীশ্বর ঝা, সত্যজিৎ রায়, সৌরমা ঘটক। এই ছিল একজন ট্রাস্টের কমিটি মেম্বার। আজ তারা সবাই প্রয়াত। আমরা কাজ করতাম ওয়ার্কিং কমিটি মেম্বার হিসেবে। তো সেই থেকে আমাদের তিনজনের পরিচয় কি? একজন হচ্ছেন ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটক, আর ছিলেন মাসিমা অর্থাৎ সুরমা ঘটক, ঋত্বিক ঘটকের স্ত্রী, আর আমার বন্ধু চন্দ্র। আজ সত্যি কথা বলতে কি, ঋত্বিকের নিজস্ব পরিবারের কেউ বেঁচে কেউ না। তার 3 ছেলে মেয়ের নাম যথাক্রমে সঙ্গীতা ঘটক, টুনটুনিদি, মানে আমি টুনিদি বলে ডাকতাম, বুলবুলিদি, সাউথ পয়েন্টে আর্টসের টিচার, ক্রাফটস টিচার ছিল, বুলিদি বলতাম। আর ঋতবান আছে, ঋতবানকে আমি ভর্তি করেছি, তিনি উন্মাদ অবস্থায় ভর্তি আছে। সম্প্রতি একটু সুস্থ, বাইরে আনা যাচ্ছে তাকে। এই পর্যন্ত তাদের পরিবারের 16 ঘটক নেই, 2 মেয়ে নেই, কেউ নেই, নো ওয়ান। ঋতবানকে 18-এ ভর্তি করেছি, এটা 26 সাল। আজ পর্যন্ত বাড়িতে ফিরিয়ে নেওয়ার মতো অনুমতি ডাক্তাররা দেয়নি। পরিবারের কেউ নেই। তো আত্মপরিচয় বলতে আমার কোনো পরিচয় নেই, এটুকুই যথেষ্ট। একজন ঋত্বিক লেবার বা ঋত্বিক শ্রমিক বলেই যথেষ্ট। আমরা চেষ্টা করছি তার কাজগুলোকে তুলে আনতে। শতবর্ষে কিছু করা যায়নি। শতবর্ষের এই হুল্লোড়টা নিয়ে টি.এস. এলিয়ট খুব আক্ষেপ করেছিলেন একবার। গেটের যখন শতবর্ষ হয়, টি.এস. এলিয়ট খুব বক্রোক্তি করেছিলেন এই হুল্লোড়বাজিটা শতবর্ষের সম্বন্ধে। শতবর্ষ কেটে গেল, একটা ঋত্বিক ঘটকের পূর্ণাঙ্গ রেট্রোস্পেক্টিভ হয়নি। তার কোনো রচনাবলী
সম্পূর্ণভাবে আজও যারা দেখবে আজকের যে প্রজন্ম তাদের কাছে অ্যাভেলেবেল নয়, ছবিগুলো অ্যাভেলেবেল নয়। যদি 85 সালে শেষ পূর্ণাঙ্গ রেট্রোস্পেক্টিভ হয়েছিল, আমরা উত্তরপাড়া সিনে ক্লাব থেকে কমপ্লিট রেট্রো করেছিলাম 1992 সালে। এত বছর বাদে এত সরকার, এত কিছু, এত রাষ্ট্র, এত ক্ষমতা, এত উদ্যোগ, তৎসত্ত্বেও কোনো সম্পূর্ণ রেট্রোস্পেক্টিভ হলো না। তার ছবিগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মূল ছবি অনেকেই, আপনার যদি 1000 রেস্টোরেশন হয়, আপনারাও অনেকে আর দেখতে পাবেন না কি ছিল তাতে আর কি নেই। এই বলার জন্য কিছু পুরনো লোক যারা দেখেছেন তাদের অভিজ্ঞতা আমরা দেখেছি। আমরা এমন কিছু পুরনো নয়, আমার বয়স 60, আমাদের থেকে পুরনো কিছু আছে, তারা বলতে পারে। তো আমাদের আসলে কিছু কাজ করা দরকার। সেই কাজগুলো হলো, তার যে তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, তিনি নাটক করেছেন, তিনি সঙ্গীত নিয়ে কাজ করেছেন, তিনি সিনেমা করেছেন, তিনি রাজনীতি করেছেন, রীতিমতন আইপিটিএর হয়ে কাজ করেছেন। এমন কোনো বৃত্ত নেই যেখানে উনি কাজ করেননি। লোকটা জন্মেছিল নভেম্বর মাসের শেষে, 25 সালের ওই 2 মাস আপনি ধরুন, আর 6 ফেব্রুয়ারি মারা গেছিল। তাহলে এই 2 মাসকে যদি আপনি 1 বছর ধরেন, বাদ দিই 4 মাসে কারোর একটা বছর যদি না দিই, মানুষটার আয়ু হচ্ছে সাকুল্যে 50 বছর। এই 50 থেকে শৈশব বাদ দিন 5 বছর, 45। 2 বছর বাড়ি থেকে পালিয়ে কানপুরে গিয়েছিলেন, জুট মিলে কাজ করেছিলেন। হাতে রইল 43। জার্মানির ফাসবিন্দার, রেইনার ওয়ার্নার ফাসবিন্দার 42 বছর বেঁচেছিলেন, 48-46। ঋত্বিক ঘটক এই 42 বছরে 41টা সিনেমায় কাজ করেছে, 38টা নাটকে কাজ করেছে। এই 38টা নাটক নিয়ে আমার নিজের সন্দেহ আছে। 38টা নাটক বলতে পারছি না, আজকে 37 বলাটাই বাঞ্ছনীয়। এগুলো সব ফসিল হয়ে গেছে, এগুলোকে সব তুলে তুলে আনতে হয়েছে। তিনি তার একটা বিশেষ কোনো ব্যাপারের প্রতি তার কোনো যত্ন ছিল না। কাজ করতেন, ছেড়ে ফেলে দিয়ে যেতেন, কাজ করতেন, ছুঁড়ে ফেলে দিয়ে যেতেন। তার কবিতা আমি পাচ্ছি বোম্বে চার্চ গেট থেকে। সেই কবিতা কি তারই কবিতা? যা জানার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট, তার হাতের লেখা নিয়ে লালবাজারকে দিয়ে ভেরিফাই করতে হচ্ছে। পড়ে বুঝতে পারছি এটা ঋত্বিকের লেখা। হ্যাঁ, আসছে এইভাবে। উপন্যাস, গল্প আজও পাবলিশ নয়। তার রচনা সমগ্র প্রকাশ করাটা কি আমাদের কাজ ছিল না এই প্রজন্মে? তার লেখালেখিগুলো, তার নাটকগুলো আপনারা ইচ্ছে করলে কি পেতে পারবেন? পারবেন না। যদি মনে করেন ছবি দেখাবেন, দেখাতে পারবেন না। বাট কিছু সেন্টারি শেষ হবে, নিভে যাবে দপ করে। যেমন নিভে ছিল এত বছর ধরে, আবার নিভে যাবে। তাকে জীবিত কালে কাজ করতে দেওয়া হয়নি। যতদিন বেঁচে ছিলেন সুস্থিতভাবে কাজ করতে পারেননি, করতে দেওয়া হয়নি। সেই শুরু যদি 46-এ ধরি, 43-এ রাজা দিয়ে শুরু হয়েছিল, সেখান থেকে বাধা শুরু হয়। একটা সিনেমা, একটা নাটক, নাটকের কথা বাদ দিচ্ছি, নাটক তো পেরেছেন, ওর তো জীবনটাই নাটক, উনি তো নাটকেরই মানুষ। একটা কথা আমাদের খুবই বলা হয় যে নাটকের ঋত্বিক, চলচ্চিত্রের ঋত্বিক। আমার এই ভাবনাটা আমার একটু সমস্যা আছে। একটা যদি বড় বাড়ি হয়, সেই বাড়ির অনেকগুলো ঘর থাকে। তার একটা ঘর কবিতা, একটা ঘর গল্প, একটা ঘর উপন্যাস, একটা ঘর সিনেমা, একটা ঘর নাটক, একটা ঘর ছবি আঁকা। এই সব মিলেই তো একটা বাড়ি, মন বাড়ি। আমাদের ভেতরের যে অন্তর্মুখ, এটা তো একটা বাড়ির মতো। কারোর সঙ্গে কারোর তো থিয়েটারও ঋত্বিক আছেন, সেই জিনিসই আসছে, তিনিই সিনেমা করছেন। আমরাই তো একই শ্রোতা, আমরা নাটকই দেখতে যাচ্ছি, আমরা সিনেমাও দেখতে যাচ্ছি। মানুষ তো একটা। এই যে এত বড় একটা অন্তর্মহল আমাদের হৃদয়ের অন্তরতম কোণে বাস করে, সেখানে পৌঁছতে চান একজন মানুষ। তিনি কমিউনিকেট করতে চেয়েছেন, আজীবন তিনি সংযোগ সাধন করতে চেয়েছেন। সামান্য আইন তিনি কি কাজ করেছেন? মাইকেলের পরে 200 বছরে এই পরিমাণ ক্ষণজন্মা প্রতিভা আসেনি। সব দিক বিচার করে আমি কথাটা বললাম, প্রতিভা বলেছে। তার সম্বন্ধে রটনা করা হয়েছে তিনি বিশৃঙ্খল, ভুল কথা। শৃঙ্খলা বলে একটা মহাজাগতিক শৃঙ্খলা বলে আমার একটি লেখা আছে, সংবর্ধক, যাদবপুর থেকে মানুষ ছেপেছে।
সেটা আমি প্রমাণ করে দিয়েছি। আমি নিজে লিখেছি 16 লাইন, বাকিদের দিয়ে প্রমাণ করেছি। 40-42 বছর ধরে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি। ঋতবান, আমি, চন্দন বলে আমার এক বন্ধু আছে, প্রত্যেকটা মানুষ, নাটকের মানুষ, সিনেমার মানুষ, প্রত্যেকের কাছে কাছে গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করেছি। আমরা প্রত্যেক আছে যতবার তার নাম করা হয়েছে কানে আঙুল দিয়ে কথা বলেছেন রমেশ যোশী, সত্যেন চট্টোপাধ্যায়, ঠিক গুরুদের যেরকম শ্রদ্ধা জানানো হতো, এই পৃথিবীতে সবই উঠে যাচ্ছে। সঙ্গীতের জগতে কান মুলত মানুষ গুরুর নাম নিতে গেলে এটা একটা সহজ শিক্ষা, আমরা দেখেছি এটা। তেমনি রমেশ যোশীকে দেখেছি, দাদা বলতে গেলে কানে একদম কান মুলে। এই যে শিক্ষা আমরা দেখেছি সিনিয়রদের কাছ থেকে, এটা অপূরণীয়। সেটা দিনের মুহূর্তেই হোক, প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছি। আমার মনে হয় আলাদা করে কোনো এই লোকটা লিটারেচারের লোক, এই লোকটা সিনেমার লোক, এই লোকটা, এমনটা হয় না। কিয়স্করস্কি সারা জীবন সিনেমা করেছেন, তারকোভস্কি সারা জীবন সিনেমা করেছে, প্রত্যেকে লিটারেচারের লোক। ঋত্বিক সারা জীবন যে পরিমাণ পড়াশোনা করেছে, প্রত্যেককে লিটারেচার। এরা কেউ সাহিত্য বাদ দিয়ে আসেনি। কি ক্রিস্টফ কিয়স্করস্কি, কি আপনার ওই ঋত্বিক ঘটক, আর কাকে বলবেন তারকোভস্কি, এই যে চলচ্চিত্র জগতের মানুষেরা প্রত্যেকেই সাহিত্য থেকে যায়। তাই আলাদা ঘর নেই, সাহিত্য চলচ্চিত্র সবাই মিলে মিশে আছে, সবাই একসঙ্গে মিলেই একটা বাড়ি হয়। আর চলচ্চিত্র সেটা সবাইকে নিয়ে বড় হয়েছে, বিজ্ঞান, বাণিজ্য, অর্থনীতি সবাইকে নিয়েই তাকে বড় হতে হয়েছে। হাতে সময় খুব অল্প, তাই আমি চেষ্টা করব যে থিয়েটারে ভিত্তিক বলতে চেষ্টা করব। যদি তালিকাটা ধরে কমপক্ষে ন্যূনতম পরিচয় দিই, 1.5 ঘন্টা লাগবে। তার কাজ দেখা তো দূরের কথা। এখানে কজন বেঁচে আছেন, সুশান্ত দ্বারা হয়তো দেখেছেন, আমরা দেখি, কারণ লোকটা মরে গেছে 76 সালে, আমাদের তখন 10 বছর বয়স। যদি দেখে থাকেন সুশান্ত দা দেখেছেন। আপনি দেখেছেন কি ঋত্বিকের কোনো প্রযোজনার নাটক? উনি দেখেছেন, একমাত্র জীবিত মানুষ আমাদের মধ্যে যিনি সচক্ষে দেখেছেন ঋত্বিকের প্রযোজনা এবং নাটক। এটা আমাদের সৌভাগ্য যে এরকম একজন মানুষ। যারা দেখেছেন, হ্যাঁ যারা দেখেছেন এবং এই মানুষটা বেঁচে আছে। মানে কেন ওনাকে আসতে বলা, এই একটা সাক্ষী, সমাজ সাক্ষী, এনারা জ্বালা দেখেছেন স্টেজ হতে, হয়তো জ্বলন্তও দেখেছে, এনারা দেখেছেন জ্বালা। আমি নিজেও পড়িয়েছি আমাদের এলাকার দলকে দিয়ে। কিন্তু সাক্ষী, সময় সাক্ষী, যারা কালো সাক্ষী, এরকম কতিপয় মানুষ ছাড়া আর বোধহয় নাটক এমন একটা জিনিস না, সিনেমা প্রত্যেকবারই আপনি দেবেন, নাটক কিন্তু আজকের যেটা অভিনয়, কালকের অভিনয়ের কোনো আলাদা। অ্যাজ এ থিয়েটার গোয়ার আমি দেখেছি কালকের অভিনয় আর আজকের অভিনয় তফাৎ হয়ে যাচ্ছে। একজন যে নায়িকার রোল করুক, নায়িকার কথাটা বাদ দিন, একজন যে অভিনেত্রী, সে আজ তার শরীর খারাপ হয়েছে, আজ সে হয়তো পারবে না, বাবা আজ সে সবচেয়ে জীবনের সেরা পারফরমেন্স, আর সবকিছু ঠিক আছে, আজ পুরো এমনটা হতে পারে। একটা প্রতিটা পারফরমেন্স আলাদা। আর নাটক, আপনি যদি ব্যক্তিগতভাবে না উপস্থিত থাকতে পারেন, তাহলে আপনি কোনো দিনই নাটকের সাক্ষী হতে পারবেন না। সিনেমা তো 100 বছর বাদেও দেখতে পাবেন। নাটকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে ওই দিন উপস্থিত থাকতে পারে। যেমন আমরা যারা তিজন ভাই দেখেছি, তার আগেও আমরা ঋতুবর্মার নাটক দেখেছি। সেই জিনিস কি পাওয়া যাবে? ঋতুবর্মার সেই পারফরমেন্স কজন দেখতে পারবে? ফুটবল আমরা দেখেছি, আবার আমি বিসর্জন দেখিনি, সুশান্ত দ্বারা দেখেছে। এই যে থিয়েটারের যে সমস্যাটা কি বলুন তো, আমরা পড়ে আর পাবো না। আর আমরা এতটা ইতিহাস বিস্তৃত জাতি, আমরা থিয়েটারকে আর্কাইভ করিনি, হিটলার বোমা ফেললেও সেই বোমাটার ছবি তুলে রাখে। আমরা এত মেলা চৈতন্য যা আমাদের থিয়েটারকে আর্কাইভ করে রাখি। আমরা একটা আত্মবিস্মৃত জাতি, সম্পূর্ণ আত্মবিশ্বাস, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের নিজেদের প্রতি কোনো গর্ব নেই, আমাদের নিজেদের প্রতি নিজেদের কোনো অহংকার তো দূরের কথা, হেরিটেজ নেই। আমার প্রতিটা শব্দে ইংরেজি বলতে পারলে খুব খুশি। ইংরেজি তো শেষ কথা, ইংরেজির প্রতি আমার কোনো বিরাগ নেই, কিন্তু বাংলাকে এত অবজ্ঞা করা কেন? এই বাংলাদেশে যা হয়েছে পৃথিবীর অনেক বেশি তা হয়নি। হিন্দি চলচ্চিত্রে যা হয়েছে, ইংল্যান্ড বার্মানে ক্যামেরাম্যানও দিকে মূর্তি রাখতে পারেনি। পাখিজা বলে একটা সিনেমা হয়েছিল, তাতে যা কাজ হয়েছে তা কিন্তু বিদেশে হয়নি। সেখানে ডিজলভের বিকল্প ভাষা হয়েছে,
তা আজও আবিষ্কৃত নয়। আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি বলতে চাইছিলাম যে সব কিছু মিলেমিশে আছে। সিনেমা, কবিতা, জীবনানন্দ মানি বাদ দিয়ে যেমন হয় না, ঋত্বিক বাদ দিয়ে যেমন হয় না, তেমনি তারকোভস্কি, কিওসলস্কি, অল আর লিটারেচার, সবাই সেই সাহিত্য থেকে তারই আর একটা ফরম্যাট আসছে নাটক। আমরা নাটকগুলো পড়েছি বেশি করে। কি কারণে মানুষের থিয়েটার বা সিনেমা করতে আসে? একদলকে বাদ দিয়ে তাদের কোনো শিল্প বা আর্ট করার কোনো দায়িত্ব থাকে না, পয়সা রোজগার করতে আসে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা বহু একটা বিরাট মেইন স্ট্রিমকে দেখতে পাই যারা টাকা রোজগার করতে আসে এবং অজস্র কাজ করে যায়। তাতে তাতে কি করলে টাকা রোজগার হবে সেটা তারা জানে, তেমন তেমন কাজ করে। তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আরেকটা কাজ করতে আসেন কিছু লোক আসেন যারা খুব আর্ট ভালোবাসে। আর্ট মানে আর্ট শিল্পের জন্য নিখুঁত আর্ট, দিস ইজ কল্ড আর্ট ফর আর্টস, এস্থেটিক্স, আর্ট জীবনের সঙ্গে যাদের কোনো যোগাযোগ, এদের নিয়ে আমার কোনো ব্যক্তিগত শুধু আর্টের জন্য আর্ট কোন কাজে লাগে, কোন কামে লাগে? আরেক দল মানুষ আছে যাদের যাপনটা, ঋত্বিক এক যাপনের নাম। ঋত্বিক যদি আমরা জীবনে না নিই, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র দেখলে আমাদের যদি কষ্ট না হয়, হ্যামারিং না হয়, আমরা যদি তার চারানাম না নিই, তাহলে ঋত্বিক ঘটকের ছবি নিয়ে আলোচনা করার কোনো দরকার থাকে না। হ্যাঁ, পাল্টে দিতে পেরেছিল একটা বিরাট সমগ্রকে, যাই তাই তারা 100 বছর বলে নয়, একটা বিরাট জনসমষ্টিকে করতে পেরেছিলেন। ঋত্বিক সিনেমাকে কোনো দিনও আর্ট বলেনি, বারবার বলেছেন কবি শ্রেষ্ঠ, সিনেমা আমার কাছে কোনো আর্টই নয়। বারবার বলেছেন আমি মানুষের সঙ্গে কথা বলতে এসেছি, যোগাযোগ করতে এসেছি। কবিতা লিখে দেখলাম হচ্ছে না, এটা সবাই শুনেছেন আপনারা। গল্প লিখে দেখলাম সামান্য কিছু লোক করছে, উপন্যাসেও তাই। এইভাবে থিয়েটারে অনেকের কাছে পৌঁছতে পারলাম। তার থেকেও বেটার একদিন সিনেমা, একই সঙ্গে কিন্তু সিনেমাটা আসছে। 46 সালে যখন 43-এ কুমার রায় যখন ইন্টারভিউ দিচ্ছেন, কুমার রায় বলছেন যে আমরা রাজা নাটকটা করতে যাচ্ছি, রাজার রিহার্সাল হচ্ছে রবীন্দ্রনাথের রাজা নিয়ে। 46-এ ওটা স্টেজ হবে। তার মাস্টারমশাইয়ের নাম ছিল সুবোধ সেনগুপ্ত, প্রিন্সিপাল। অডিটোরিয়ামটা ভাড়া দিল। 46 সাল একবার টাইমটা ফিরে যান, বেশ কিছু সাম্প্রদায়িক গন্ডগোল হয়ে গেল। রবীন্দ্রনাথকে হিন্দু বলে দাগিয়ে দেওয়া হলো। এই কুমার রায় ঋত্বিকদের যে দলটা, তাদেরকে বলা হলো বহিরাগত, যে জিনিসটা আজকে 2025-এ ঘটেছে। আবার রবীন্দ্রনাথের সোনার বাংলা নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল, ভুলে যাবেন না, সাম্প্রতিককালে হয়েছিল। সেদিন সেই সুবোধ সেনগুপ্ত স্যার অডিটোরিয়াম গিয়ে অডিটোরিয়াম কেড়ে নিতে বাধ্য হয়। বাধ্য, রাজা হয় না, করতে পারে না রাজা। তার বদলে স্যার বলেছিলেন যে তোমরা বিসর্জনটা করো, ভায়োলেন্সের এগেনস্টে। এই যে বিসর্জন, ঋত্বিকের জীবন ঢুকে গেল, আজীবন বিসর্জন করে গেছে রঘুপতি মোল্লা, এবং অনেকেই বিসর্জন ঋত্বিকে দেখেছেন যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি নাটক করেছেন কতগুলো, আমি একে দেখাচ্ছিলাম সুশান্ত দাকে, 37টা নাটকে কাজ করেছেন। তার মধ্যে দুটো, একটা ছিল 37টা নাটকের মধ্যে ওনার মৌলিক নাটকের সংখ্যা কটা, যেমন ধরুন মুখে বলতে পারবো কালো সাহেব, শাঁকো, জ্বালা, সেই মেয়ে, দলিল, জ্বলন্ত, এই তো 5টা মৌলিক নাটক। এই 5টা উনি মৌলিক নাটক করেছেন। দুটো অনুবাদ করেছিলেন, একটা কুড়ির মন্ডি, অকেশিয়ান চকসার্কি, আর একটা গ্যালিলিও চুরি। এই দুটো বাংলা করেছিলেন। এছাড়া একটা পোস্টার ড্রামা করেছিলেন, কত ধানে কত চাল, তাই ইলেকশনের জন্য, ফার্স্ট ইলেকশন 1952 সালে। উনি কমিউনিস্ট পার্টি করতেন, আইপিটি এর সদস্য ছিলেন। পূর্ণ বন্দ্যোপাধ্যায়, ঋষিকেশ মুখার্জি, সুরেশ চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, প্রত্যেকে যারা যারা ছিলেন তখন, দেবব্রত বিশ্বাস, এমনকি আমাদের প্রীতি বন্দ্যোপাধ্যায়, ঠিক বলছি তো, এরা প্রত্যেকেই আইপিটি এর মেম্বার ছিলেন। পূর্ণ বন্দ্যোপাধ্যায় মানে সর্বজয়া যিনি করতেন, এরা প্রত্যেকে নেবে, রাস্তায় নেবে কাজ করেছেন, নাটক করেছেন। এই আইপিটি এর দিল্লি শাখা, বোম্বে শাখা, কলকাতা, সবাই কাজ করেছেন। এসব করতে করতে একদিন ঋত্বিক সিনেমা এসে
নাটকের কথা বলা হচ্ছে। নাটক নিয়ে কথা বলতে গেলে 6:30 বাজে, 5:30 আমার বলা হয়েছিল 15 মিনিট, অলরেডি আমার 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আমি দুটো নাটকের কথা একটু আপনাদের বলব। জীবনের শেষ প্রান্তে, এছাড়া সম্ভব নয়, জীবনের একদম শেষে একটার হচ্ছে জ্বালাটা তবু এই প্রজন্ম অনেকটা জেনেছেন। একদম শেষের দিকে 72 সালে যখন তিতাস হচ্ছে, তিতাসের পরে উনি একটা কলকাতায় এসে যুক্তিতর্ক শুটিং করছেন। টাইমটা 73 সাল, খেয়াল করে দিচ্ছি, 73 থেকে 74 যুক্তিতর্ক শেষ হবে 73 সাল। এই 73 সালে 72-এর নকশাল আন্দোলন শেষ হচ্ছে, যার একমাত্র মানুষ যিনি ডকুমেন্ট করে গেছেন তার নাম ঋত্বিক কুমার। স্টেট আওয়ে রাষ্ট্রের সঙ্গে দেশের মানুষ একদল ছেলে লড়ালড়ি করছে এবং যুদ্ধ হচ্ছে। এটা কে ডকুমেন্ট করেছে? কোন পরিচালক করেছে? আমার দেশে একটা যুদ্ধ হয়েছে 72 সালে। আমার বাড়ির পাশে 7টা লাশ এসেছিল আমার 6 বছর বয়সে। আমি সেই লাশ দেখতে গেছি, দেখেছি ল্যাংড়ো গাদা করা লাশ। আমাদের শৈশব এইভাবে কেটেছে। এটা কে ডকুমেন্ট করেছে? সিনেমা গল্পে দিকটা দেখিয়েছে একদম শেষে দেখলাম শ্যামল প্রসাদ মুড়ি মেরে মেরে এগিয়ে যাচ্ছে, যারা যুক্তিতর্ক দেখেছে। এই অপর্থ নিশানাটি করছেন অনন্য রায়, তার সঙ্গে যে ছেলেটি কাজ করছে, একটা কুমড়ানো চুল ছেলে দেখবেন এলএনজি হাতে নিয়ে ঘুরে গিয়ে সেট করে চালাচ্ছে। যুক্তিতর্কটা আরেকবার দেখবেন নির্মম কাট করছেন, অসম্ভব নির্মম ছিলেন এডিটে, ভয়ঙ্কর নির্মম ছিলেন, এত নৃশংস এডিট। সুবর্ণরেখা খেয়াল করবেন, বঁটি দিয়ে গলা কাটা, দাদা ভিজিট করছে বোনের ঘরে, এই নির্মম এডিট, কি নৃশংস এডিট। ঋত্বিক এখানে ভয়ঙ্কর নৃশংস।